বিধর্ব গ্রাম ব্রাহ্মণ মটুকের বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মটুকের ঘরে বৃন্দাবন বিধর্ব গ্রাম ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন ধাম বিধর্ব গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল ত্রেতার ভরতেশে দাপরে সুদামা হলো শুভ উত্থান একাদশী কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা। তাহলে আজ যে মাগো সুদামা জন্মগ্রহণ করলেন তিথি কি? কার্তিক মাস উত্থান একাদশী। সব থেকে ভালো একাদশী বলতে পারেন কোন কোন একাদশী বলুন তো মায়েরা? উত্থান একাদশী। আর সেই উত্থান একাদশী এবং কার্তিক মাস যেটা কিনা দামোদর মাস, সেই মাসে আর উত্থান একাদশী তিথিতে জন্মগ্রহণ করলেন আমার সুদামা। পিতা মটুক ব্রাহ্মণ এবং মাতা রচনা দেবীর কোল আলো করে এ ধরা ধামে অবতীর্ণ হলেন আমার সুদামা। তা আচ্ছা মাগো, সুদামার পূর্বজন্মের পরিচয় কি? সে পূর্বজন্মে ছিলেনই বাকি। তাহলে শুনুন। ত্রেতার ভরতাসী জন্ম নিল, ত্রেতার ভরতেশে জন্ম নিল, ত্রেতার ভরতেশে জন্ম নিল, ভরতেশে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ভরতেশে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ভরতেশে জন্ম নিল। তা হ্যাঁ গো মায়েরা, কি বললাম? তার ভরতেশে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো। তা আচ্ছা মাগো, ভরতে যে সুদামা, এই কথাটির প্রমাণ কি? আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা মাগো, তুমি যে বললেন ত্রেতার ভরতেশে জন্মগ্রহণ করলেন, দাপরে সুদামা হলেন, তা প্রমাণ কি? তা আচ্ছা বাবারা, আপনারাও তো জিজ্ঞেস করতে পারেন যে তেতার যে ভরতেশে জন্মগ্রহণ করলো, দাপরে সুদামা হলো, তার প্রমাণ কোথায়? প্রমাণ হলো, দেখুন বাবা এবং মায়েরা, আপনাদেরকে বলি। তাহলে এই প্রমাণ পেতে গেলে আমাদের যেতে হবে কোথায়? না সেই ত্রেতা যুগে। এই প্রমাণ পেতে গেলে আমাদের যেতে হবে কোথায়? ত্রেতা যুগে। ত্রেতা যুগে মাগো রাজা দশরথের হয়েছিলেন এক কঠিন ব্যাধি। ব্যাধিটি কি ছিল জানেন? ডান হাতের দুটো আঙুল পচে খসে গলে রক্তে পরিণত হয়েছিল। এই
ব্যাধিটি মাগো কেউ সারতে পারলেন না। কত বড় বড় কবিরাজ এলেন এবং গেলেন, কিন্তু কোনো কবিরাজই এই ব্যাধিটি কিন্তু সারতে পারলেন না। এমন সময় রাজা দশরথ মনে মনে চিন্তা করছেন, হয়তো হয়তো আমার এই ব্যাধি কোনোদিনও ঠিক হবে না। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, আমি হয়তো খুব জলদি মরে যাব, মারা যাব। হয়তো হয়তো আমি এই পরিবারে আর বেশি দিন থাকতে পারবো না। তাই গৌরহরিকে ডাকতে লাগলেন, হে দয়াময়, হে দয়াময়, তাহলে কি আমি আর বেশি দিন বাঁচবো না দয়াময়? হে দয়াময়, কৃপা করো দয়াময়, আমার এই নিশ্চিত্র হাত থেকে তুমি বাঁচিয়ে দাও প্রভু। আমার যে বড় ইচ্ছা এই পরিবারে থাক। তৎক্ষণাৎ মাগো কি হলো জানি? তৎক্ষণাৎ একটা মিরাক্কেল হয়ে গেল মাগো। তৎক্ষণাৎ এক নামি দামি কবিরাজ নয়, ছোটখাটো এক কবিরাজ দূর থেকে ডাক দিচ্ছেন রাজা দশরথকে, রাজা দশরথ, ও রাজা দশরথ, কে ডাকলি আমায়? কে ডাকলি আবার? আমি আমি কে তুমি? আমি শুনলাম আপনার নাকি এক কঠিন গুরুতর ব্যাধি হয়েছে। সেই ব্যাধি থেকে আপনার নাকি কোনো কবিরাজ ঠিক করতে পারলেন না। তবে সেই ব্যাধি থেকে আপনাকে বাঁচানোর উপায় আমার কাছে আছে। বলে দাও কবিরাজ, বলে দাও আমি কেমন করে বাঁচতে পারি, বলে দাও না কবিরাজ, একবার বলে দাও কবিরাজ, কেমন করে বাঁচতে পারি, বলে দাও। তা আচ্ছা মায়েরা, এখানে একটা কথা বলি, দেখবেন মাগো, আমাদের অনেক সময় অনেক ব্যাধি হয়, কত কবিরাজের কাছে যায়, কত বড় বড় ডাক্তারের কাছে যায়, কিন্তু দেখবেন তারা ঠিক করতে পারে না। এদিকে দেখবেন যারা কোনো ডিগ্রি পাস করেনি, এমনি ছোটোখাটো, তাদের কাছে গেলে দেখবেন টোটকা বলে দেবে, সেই টোটকাতেই কিন্তু সেরে যায়। কি মায়েরা যায় না? তেমনই আজ হলো কি জানেন? বলছো, ও কবিরাজ, একবার বলে দাও, একবার বলে দাও আমি কেমন করে এই নীলচিত্র হাত থেকে মুক্তি পেতে পারি। আগে বলুন তো রাজা দশরথ, শুনলাম আপনার নাকি তিনটে স্ত্রী রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তা হ্যাঁ গো মায়েরা, তিনটে স্ত্রী রয়েছে। এখানেই তো পরীক্ষা হবে যে তাকে সব থেকে বেশি কে ভালোবাসে। স্ত্রী তো রয়েছে 3 জন, কিন্তু কে ভালোবাসে এখানেই তো পরীক্ষা হবে। তাহলে 3 জন স্ত্রীর নাম কি? রামের মা কৌশল্যা মাগো সব থেকে বড় বউ, ভরতের মা কৈকেয়ী মেজ বউ, লক্ষণ এবং শত্রুঘ্নর মা কে গো? সুমিত্রা, সে হচ্ছে সব থেকে ছোট বউ। রাজা দশরথ বড় বউ এবং তার সব থেকে ছোট বউ সুমিত্রাকে খুব ভালোবাসতেন। তাই রাজা দশরথকে মনে মনে বলছে, তাহলে কি আমি নীলচিত্র হাত থেকে মুক্তি পেতে পারি? তৎক্ষণাৎ কি হলো জানি? তৎক্ষণাৎ সেই কবিরাজ তার মনের কথা ধরে ফেললেন, হ্যাঁ আপনি এই নীলচিত্র হাত থেকে মুক্তি পেতে পারেন। কি উপায়ে জানেন? তবে শুনুন, আপনার এই যে হাতটি রয়েছে, এই হাতের রক্ত, পুঁজ, যত কিছু রয়েছে, আপনার যে স্ত্রী ঘৃণা না করে এই সব কিছু তার মুখ দিয়ে টেনে শুষে বের করে নিতে পারবে, সেই হবে আপনার আসল ভালোবাসার মানুষ এবং আপনাকে সে সব থেকে বেশি ভালোবাসে। আর এই উপায় অবলম্বন করলেই একমাত্র আপনার এই নীলচিত্র হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। এমন সময় রাজা দশরথ সেই কবিরাজের কথা শুনে তো আশার আলো দেখতে পেলেন। তখন তিনি মনে মনে চিন্তা করছে, তবে হয়তো এই কষ্ট আর আমার বেশি দিনের জন্য নয়, আমি হয়তো এই কষ্ট থেকে মুক্তি পাবো। তাই সর্বপ্রথমে আজ তার ছোট স্ত্রী
কাকি মাগো সুমিত্রাকে ডেকে পাঠায়। সুমিত্রাকে বলছে, শোনো সুমিত্রা, শোনো শোনো সুমিত্রা। কি হয়েছে স্বামী, আমায় ডাকছেন কেন? শোনো সুমিত্রা, তুমি তো শুনলে আমার এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার উপায়। বলো না গো সুমিত্রা, বলো না গো, তুমি কি পারবে বলো আমাকে আমাকে এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে? সুমিত্রা, ওগো সুমিত্রা, বলে দাও না সুমিত্রা। তখন সুমিত্রা মনে মনে চিন্তা করছে, যতদিন থেকে স্বামীর আমার এই রোগ হয়েছে ততদিন কিনা আমি খেতে পারি না, আবার আমি করবো এই চিকিৎসা। তখন সুমিত্রা বলছে, আচ্ছা স্বামী, জানেন তো স্বামী, আমি না আপনাকে খুব ভালোবাসি। কিন্তু স্বামী, আগে বলো তুমি কি পারবে এই নীলচিত্র হাত থেকে আমায় মুক্তি পাইয়ে দিতে? ওগো স্বামী, আমি তো তোমায় খুব ভালোবাসি, কিন্তু স্বামী আমি তো সোজা কথা স্পষ্ট করে বলতে ভালোবাসি। তাই স্বামী, এই কাজটা আমি করতে পারবো না। ছি ছি স্বামী, এই কাজটা আমি করতে পারবো না স্বামী। তখন রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি কাকে ভালোবাসলাম? ভালোবাসারই পরিণাম দিল আমার ছোট বউ সুমিত্রা। তখন সুমিত্রাকে বলছে, বেশ সুমিত্রা, তুমি আসতে পারো, যাও সুমিত্রা। তখন সে কৌশল্যাকে ডেকে পাঠালেন, মানে তার বড় বউ রানীর মাকে। ওগো কৌশল্যা, ও কৌশল্যা গো, তুমি কি পারবে বলো আমায় এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে? ওগো কৌশল্যা, বলে দাও কৌশল্যা, বলে দাও তুমি কি পারবে বলো। কৌশল্যা বলছে, ওগো স্বামী, আমি তো তোমায় বড় ভালোবাসি, আমি তো তোমাকে বড় ভালোবাসি, প্রয়োজনে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দিতে পারবো। কিন্তু বলি কি স্বামী, এই কাজটা না আমার দ্বারা হবে না। তখন রাজা দশরথ বললেন, তুমিও কৌশল্যা, তুমিও বলে দিলে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়াতে পারবে না। বেশ কৌশল্যা, তাহলে তুমি এসো। কৌশল্যা, তাহলে তুমি এসো। এদিকে মাগো একজন স্ত্রী কিন্তু বাকি রইল। সে কে গো? সে হলেন কৈকেয়ী। তাকে ডেকে পাঠালেন না কেন জানেন? কৈকেয়ীকে তিনি কোনোদিনও ভালোবাসেননি এবং কোনোদিনও তাকে কোনো কথা বলেননি। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, যদি বিপদের দিনে কৈকেয়ী আমার পাশে থাকতো। কিন্তু কৈকেয়ীকে তো কোনোদিনও ভালোবাসেনি, কৈকেয়ীকে তো কোনোদিনও কাছে ডাকেনি, তাহলে কৈকেয়ী আমার এই বিপদের দিনে কেন আমার পাশে থাকবে? যেই না কৈকেয়ী মাগো শুনতে পেয়েছে না তার স্বামীর এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাওয়ার উপায়, তখন কৈকেয়ী ছুটতে ছুটতে, স্বামী ও স্বামী, স্বামী স্বামী করে চিৎকার করতে করতে এসে রাজা দশরথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো স্বামী, আমি পারবো, আমি পারবো তোমায় এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে, আমি পারবো। এই যে শীতের সিঁদুর, আমি জানি যে যাদের বিয়ে হয়েছে তাদের এই শীতের সিঁদুর হচ্ছে একমাত্র অহংকারের বিষয়। তাহলে আমি কি পারবো না বলো স্বামী এই শীতের সিঁদুরকে মর্যাদা দিতে? আমি পারবো, আমি পারবো আপনাকে বাঁচিয়ে তুলতে, আমি পারবো। স্বামী একবার সুযোগ দিন, আমায় আশীর্বাদ করুন স্বামী, আমি পারবো, আমি পারবো আপনাকে এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে। তখন কৈকেয়ীকে বলছো, গো কৈকেয়ী, তুমি পারবে আমাকে নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে? হ্যাঁ স্বামী, আমি পারবো। আমি যদি প্রয়োজনে আপনার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি তাহলে তার কাছে তো এটা খুবই সামান্য স্বামী, কেন পারবো না? তাই রাজা দশরথ কৈকেয়ীকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে, তুমি তাহলে এ কাজ করো। কৈকেয়ী মাগো দিনের পর দিন
রাজা দশরথের সেবা করতে লাগলেন। একদিন মাগো রাজা দশরথ নীলচিত্র হাত থেকে মুক্তি পেয়ে গেলেন। তখন রাজা দশরথ তার স্ত্রী কৈকেয়ীকে ডেকে বলছেন, ওগো কৈকেয়ী, তুমি পেরেছো কৈকেয়ী, তুমি পেরেছো আমাকে নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে, তুমি যে পেরেছো কৈকেয়ী। আমার যে আজ বড় আনন্দের বিষয়, আজ যে আমার বড় গর্ববোধ হচ্ছে কৈকেয়ী, যে আমার কাছে তোমার মতো অর্ধাঙ্গিনী রয়েছে। জানি না কার কাছে এমন অর্ধাঙ্গিনী রয়েছে, কিন্তু আমি যে গর্ব করে সবাইকে বলতে পারি যে আমার কাছে কৈকেয়ীর মতো স্ত্রী রয়েছে। তাই কৈকেয়ীকে সামনে এসে জড়িয়ে ধরে বলছো, গো কৈকেয়ী, বলো না কৈকেয়ী, বলো না কৈকেয়ী, তোমার কি চাই? তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো না কৈকেয়ী, তোমার কি চাই? তখন কৈকেয়ী বলছে, না স্বামী, আজ তো আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এর থেকে আর কি চাওয়ার থাকতে পারি? না স্বামী, না, আজ যে আর আমার কিছু চাই না গো। তাহলে কৈকেয়ী, তুমি আমার কাছে দুটো বর চাও না, দুটো বর চাও না গো কৈকেয়ী। তখন কৈকেয়ী বলছে, আচ্ছা, যখন আপনি আমাকে এত জোর করছেন, আমি না হয় আপনার কাছে দুটো বর চাই, কিন্তু এখন নয় স্বামী, যখন প্রয়োজন পড়বে তখন আমি আপনার কাছে দুটো বর চেয়ে নেব, আপনাকে বলতে হবে না। তাই মাগো রাজা দশরথ বৃদ্ধা হয়ে গেছে, তিনি আর রাজ্য শাসন করতে পারছেন না। তাই তিনি মনে মনে স্থির করলেন যে কাল ভোরবেলা উষালগ্নে এই বংশের বড় ছেলে রাম হবে এই অযোধ্যার রাজা। কাল রাম হবে এই অযোধ্যার রাজা, এই কথা সকলের কানে যায়, যত জন ছিল সকলের কানে যায় যে কাল রাম হবে এই অযোধ্যার রাজা। আর এই কথাটি কিন্তু মাগো একজনের কানে যায়, কার কানে জানি? মন্থরার কানে। সে তো বড় ভালো ছিল নাকি গো মায়েরা? খুব ভালো ছিল তো, কি গো মায়েরা? মন্থরা বুঝি খুব ভালো ছিল? কি গো মায়েরা বলুন? ভালো ছিল না, মন্থরা কিন্তু খুব ভালো ছিল না, তার মন কিন্তু খুব খারাপ ছিল। তাই যেই না মন্থরার কানে এসেছে যে কাল রাম হবে এই অযোধ্যার রাজা, তখন ছুটতে ছুটতে এসে কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী, ও গো কৈকেয়ী, শুনলে কাল রাম হবে এই অযোধ্যার রাজা? বাবা, খুব ভালো কথা শোনালে তো কৈকেয়ী, খুব ভালো কথা শোনালে, কাল বুঝি রাম এই অযোধ্যার রাজা হবে? বাবা কৈকেয়ী, বাবা, তোমার বুঝি আনন্দ হচ্ছে কৈকেয়ী? হ্যাঁ, আনন্দই তো হওয়ার কথা। যেই না মাগো শুনেছে না, কৈকেয়ীর মনটা কিন্তু মাগো খুব সরল ছিল। আর যেই না শুনেছে না, কৈকেয়ী আজ তার গলা থেকে মালাটা খুলে আজ মন্থরার গলায় পরাতে গিয়েছে। আর মন্থরা তখন বলছে, তোমার বুঝি বড় আনন্দ হচ্ছে, তাই না কৈকেয়ী? তা আচ্ছা কৈকেয়ী, তোমার যে আনন্দ হচ্ছে কি ব্যাপারে? কাল তো রাজা হবে রাম, আর রামের মা কি? রামের মা তো কৌশল্যা। আর যখন কৌশল্যা কৈকেয়ীর মুখে ছড়িটি ঘোরাবে, তখন তোমার বেশ লাগবে না কৈকেয়ী? তখন কৈকেয়ী মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো বলেছে। তাই মন্থরার মাগো একটা কুমন্ত্রণায় তার মনটা বিষিয়ে গেল তার মন। তাই আজ ছুটতে গিয়ে রাতের অন্ধকারে রাজা দশরথের রাজ সিংহাসনে গিয়ে বলছেন, স্বামী, ও স্বামী। যেই না দেখেছে রাজা দশরথ, এসো কৈকেয়ী, চলো বসবে, চলো। না স্বামী, আজ আমি বসতে আসিনি। তবে কি বলছো কৈকেয়ী? আপনি বলেছিলেন না আমাকে দুটো বর চেয়ে নিতে? আমি ভেবে দেখলাম কাল যদি এই অযোধ্যার রাম রাজা হয়, তাহলে
তাহলে আপনি তো আর কেউ থাকবেন না। তাই ভেবে দেখলাম যা চাওয়ার আমাকে আজকেই চাইতে হবে। তাই তো আপনার কাছে এসেছি আমি সেই দুটো বর চাইতে। কি বর চাইবে কই কই বলে ফেলো আমার। তাই কই কই বলছে তাহলে শুনুন আমার কি বর চাই জানেন? প্রথমত এক বরে আমার চাই রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। আর রামকে রাজা না করে আমার পুত্র ভরতকে করতে হবে এই অযোধ্যার রাজা। না বলো না, না বলো না, ওগো কই কই তুমি এমন কথা বলো না, এমন কথা আমি সইব কেমন করে। যেই না এই কথাটি শুনেছেন আমাগো তখন কই কইয়ের দুটো চরণ ধরে বলছে না কই কই এমন কথা বলো না কই কই, সইতে পারবো না। রামকে ছাড়া যে আমি থাকতে পারি না গো। আমি রামকে 14 বছরের জন্য বনবাসে কেমন করে পাঠাবো বলে দাও। আমি যে রামকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তখন রামচন্দ্র সব শুনেছিলেন মাগো। রামচন্দ্র তার পিতাকে এসে বলছে বাবা কই কই তো তোমাকে তোমার নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিয়েছিল। তাই তুমি তো বলেছিলে যা চাইবে তুমি তাই দেবে। তাহলে তুমি আজ না কেন করছো? তাহলে আজ আমার কই কই মাতা যা চাইছে তুমি তাই দিয়ে দাও, তুমি তাই দিয়ে দাও কই কই মাতাকে। তখন কই কই মাতাকে বলছে বেশ তাহলে তাই হবে। কাল রাম যাবে বনবাসে, তোমার পুত্র ভরত বসবে এই সিংহাসনে। তারপরের দিনে সকালবেলা মাগো, কালকেও বলেছিলাম আর আজকেও বলছি মাগো, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। মনে রেখো জীব কাহারো দিন সমানো নাহি যায়। আজকে ভোরবেলা উষালগ্নে রাজা হওয়া কথা ছিল রামের। রাম রাজা না হয়ে যাচ্ছে 14 বছরের জন্য বনবাসে। কপাল দেখুন মাগো রামের। তখন রামকে জড়িয়ে ধরে তার পিতা বলছে রাম আজ 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছিস বাবা, কেমন করে থাকবো বাবা? বলে দে না বাবা, আমি কেমন করে থাকবো তোকে ছাড়া 14 বছর? জানিস বাবা আমার যে বড় ইচ্ছা ছিল বাবা, যখন আমি মারা যাব তখন তুই আমার মুখে আগুন দিবি, যেহেতু তুই হচ্ছিস এই বংশের বড় ছেলে। কিন্তু তুই যে আমার মুখে আগুন দিলি না রে বাবা, সারা জীবনের জন্য এই মুখে আগুন দিয়ে তুই চলে গেলি বাবা। বল না রে বাবা আমি তোকে ছাড়া কেমন করে থাকবো? তাহলে শোন বাবা, তুই যখন আমার মুখে আগুন দিতে পারলি না, তবে শোন বাবা, জানিস বাবা ওই বনে থাকাকালীনে যদি তুই শুনতে পাস তোর এই পিতা মারা গেছে, তখন তুই কি করবি জানিস? তবে শোন বাবা, ওই বনে পিণ্ড দিয়ে দিবি তুই বনে পিণ্ড দিয়ে
বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দেবী তুই বনে পিণ্ড ওরে যখন শুনবি আমি আর বেঁচে নাই তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি ওরে যখন শুনবি আমি মারা গেছি তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি তাই রাম রাম আজ বনবাসে যাচ্ছে মাগো। রামের সনে তার ভাই লক্ষ্মণ এবং সীতাও যাচ্ছে তার সঙ্গে বনবাসে 14 বছরের জন্য। আচ্ছা মাগো, কৈকেয়ীর মনটা তো বিষিয়ে গেল, কিন্তু তার পুত্র ভরত কিন্তু খুব ভালো ছিল মাগো। যখন রাম যাচ্ছিল বনবাসে তখন ভরত ছিল কোথায় জানেন? তার মামা বাড়িতে। কিন্তু সকলের কানে তো গিয়েছে মাগো, তাই ভরত ছুটতে এসে যেখানে রাম গিয়েছিল, যেখানে রাম গিয়েছিল সেখানে সেখানে তার ভাই ভরত গিয়ে বলছে, দাদা ও দাদা ফিরে চলো না দাদা, চলো না দাদা ফিরে চলো। তখন তার দাদা রাম বলছে, না রে ফিরে যেতে পারবো না রে। কেন দাদা? একবার ফিরে চলো না দাদা, একবার ফিরে চলো। না রে ভাই, যদি আজ আমি ফিরে যাই তাহলে সকলে যে বলবে আমায় সিংহাসনে লোক। আমি সিংহাসনে বসবার জন্য আমি পিতার মাতার কথা অমান্য করে চলে এসেছি। না রে ভাই, আজ যে আমি সেখানে যেতে পারবো না রে। যা যা, তুই আমার বদলে রাজ্য শাসন কর ভাই। এবং আমার মা কৈকেয়ীর তো বড় ইচ্ছা যে তুই রাজ্য শাসন করবি। আচ্ছা দাদা, তুমি কি আমার মায়ের কথায় কিছু মনে করেছো? দয়া করে আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না দাদা, কিছু মনে করো না। আমার মা কি বলতে কি বলেছে তার কথায় তুমি কিছু মনে করো না দাদা। না রে ভাই, কিছু মনে করিনি। যা যা, তুই শাসন কর, তুই রাজ্য শাসন কর ভাই, যা। তা আচ্ছা দাদা, আমি যে রাজ্য শাসন করব, তা আমি যে এত দূর এলাম, তুমি আমায় কিছু দাও। কি দেব রে? আমার কাছে তো কিছু নেই, খড়ম জোড়া আছে। তাহলে ওই খড়ম জোড়াই দাও। তা দেখুন মায়েরা, আজ কি করছে জানেন? সে খড়ম জোড়া পাদুকা দুটি হাতে করে মাথায় চাপিয়ে আজ নাচতে 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 এলেন কোথায়? অযোধ্যাতে এসে সেখানে সিংহাসনে আজ নিজে না বসে তার দাদার পাদুকা দুটি প্রতিষ্ঠা করে নিজে আসন পেতে রাজ্য শাসন করতে লাগলেন।
আর যেখানে যায় রাজ্য শাসন করার জন্য সেখানে দাদার ওই পাদুকা দুটিকে প্রণাম করে যায়। তাহলে দেখুন ভাই ভরত এবং রামের ভালোবাসাটা কত দৃঢ় ছিল। তাই রাম যখন 14 বছর পর ফিরে এসেছে না, দেখে অবাক, ভাই এ তুই কি করেছিস রে? তুই আমার পাদুকা দুটি সিংহাসনে বসে নিজে আসন পেতে রাজ্য শাসন। ওরে ভাই, তুই যে আমায় ঋণী করে দিলি রে ভাই, তুই যে আমায় ঋণী করে দিলি। তাহলে দেখুন বাবারা এবং মায়েরা, দেখুন বাবারা, কলিযুগে এক ভাই আরেক ভাইয়ের জন্য এক হাত জমির জন্য মামলা মোকদ্দমা করে। আবার দেখবেন মায়েরা, কলে জল আনতে যখন আমরা আসি, এক কলসি জলের জন্য আমরা কত না ঝগড়া করি। আর এদিকে 14 বছর বনবাসে গিয়েছিল বলে তিনি নিজে রাজ্য শাসন করলেন। কোথায় বসে? নিচে বসে। তিনি তো পারতেন সিংহাসনে বসতে, বসলেন না। তাহলে দেখুন সে কতটা ভালোবাসে তার দাদাকে। তাই তার দাদা বলল, শোন ভাই, তুই তো আমায় ঋণী করে দিলি, তাই পরের জন্মে তুই হবি আমার পরম সখা সুদামা, আমি হব তোর পরম সখা কৃষ্ণ। তাই মাগো সখাগণ মেলি আজ গোচরণে যাচ্ছে। কেমন করে জানেন? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। छेटी छेटी गैया छेटी छेटी बाप, छोटो सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो छोटो मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीचों में मेरो मदन गोपाल। छेटी छेटी गैया छेटी छेटी बाप, छोटो सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी ग्वाल, छोटो मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। माखन खावे मेरो मदन गोपाल। छेटी 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 छठी 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 छेटी छेटी गैया छेटी छेटी बाप, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छठी गैया छठी ग्वाल, छोटो मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरी गोरी ग्वाल। काली काली गैया गोरे गोरे ग्वाल। काली काली गैया गोरे गोरे ग्वाल। श्याम बरन मेरो मदन गोपाल। छेटी छेटी गैया छेटी छेटी बाप, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छेटी छेटी गैया छेटी छेटी बाप, छोटो सो मेरो मदन गोपाल। छठी गैया छठी ग्वाल, छोटो मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी ग्वाल, छोटो सो मेरो मदन
मदन गोपाल। এইভাবে মাগো গোচরণে যাচ্ছে এবং গোচরণে গিয়ে তারা আজ বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলাটি খেলছে কেমন করে? আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। 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 ওগো যমুনার কুলালো করে খেলেন বনমালী। যমুনার কুলালো করে যমুনার কোলালো করে খেলেন বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। খেলে খেলা সখাগণ মেলি গোত্র মাঝি খেলে নামা দাদা বলরামকে সঙ্গে করে সকাল শনি খেলেন বনমালী। আনন্দেতে আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। সকাল মেলি ওগো যমুনার কোলালো করে খেলেন বনমালী। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ আনন্দিতে করেন খেলা প্রেমেতে মগন। সুদাম সুদাম দাম সুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ আনন্দিতে করেন খেলা প্রেমেতে মগন। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। যমুনার কুলালো করে সখাগণ মেলি যমুনার কোলালো করে সখাগণ মেলি। যমুনার কুলালো করে সখাগণ মেলি। আজ মাগো খেলা খেলছেন, তাই খেলাটি ভগবান বলে যে তিনি একা একা খেলতেন তা কিন্তু নয়। ভগবানের খেলাও ছিল 26 জন। ভগবানের খেলাটিও কিন্তু মাগো 26 জনের ছিল। তা 26 জনের যে খেলা মাগো, তাই তার 12টি সখা ছিল এবং 12 জন উপসখা ছিল। তাই 12 যোগ করলে কত হয় গো মায়েরা? দেখি তো, বলতে পারেন কি না? 12 যোগ করলে কত হয়? 12 + 12 = 24। 24। আর এদিকে কৃষ্ণ এবং বলরাম 2 ভাই যোগ করলে কত হয়? 24 এবং 2 যোগ করলে কত হয় গো? 26 জন।
তাহলে ভগবান বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহভাণ্ডে। কেন বলছেন কথাটি? যে বলছে 12 জন সখা 12 জন উপসখা যোগ করলে 24, আর কৃষ্ণ বলরাম 2 ভাই তাহলে যোগ করলে 26। তাহলে দেখুন বলছি মিলিয়ে নেবেন, 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, ত্রিগুণ যোগ করলে কত হয়? 24। আর এদিকে জীবাত্মা পরমাত্মা 2 ভাই যোগ করলে কত হচ্ছে গো? 26। তাহলে প্রমাণ পেলেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। ভগবান বলছে ও কলির জীব, তোমাদেরকে আমাকে খোঁজার জন্য কোনো মন্দিরে যেতে হবে না। যদি মনোযোগ দিয়ে খোঁজো তাহলে আমাকে এই দেহের মধ্যে মনের মধ্যেই পাবে, আমাকে 4 দেওয়ালের মন্দিরের মধ্যে খুঁজতে হবে না। তাই আমি প্রমাণ দিয়ে দিলাম 10 ইন্দ্রিয়, 6 রিপু, পঞ্চভূত, ত্রিগুণ যোগ করলে কত? 24। আর এদিকে দেখ কি বললাম গো মায়েরা, কি বললাম? গল্পতেই মত এখানকার মায়েরা, কেউ শুনেইনি। জীবাত্মা পরমাত্মা 2 ভাই যোগ করলে 26 জন হয়ে গেল। এদিকে যখন শুনেছে আজ খেলা হবে, বিনোদ খেলা, তখন কানাই সুদামাকে জিজ্ঞেস করছে, কি রে সুদামা, আজ কি খেলা খেলবি রে? তখন সুদামা বলছে, আজকে আমরা কি খেলা খেলবো জানিস? তাহলে শোন, আজ আমরা খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। তা হ্যাঁ রে সুদামা, তুই যে বললি কাঁধে করার কাঁধে চড়া খেলবি, তা সবাই তো কাঁধে চাপতেই খুঁজবে, তাহলে কাঁধে নেবেটাকে? শোন কানাই, বল বল। এই খেলাটি হলো খুব সহজ খেলা। হ্যাঁ। এই খেলা খেলতে খেলতে এই খেলায় যে চোর হবে হ্যাঁ রে। সে সকলকে কাঁধে করবে। তা আচ্ছা চোরটি হবে কি করে রে? তখন বলছে চোরটি কি করে হবে জানিস? তাহলে শোন। আচ্ছা ভাই বল তো দেখি, আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা বল, বল। দাঁড়িয়ে আছি বৃন্দাবনে একটি গাছের নিচে। তাহলে শোন, চোর হওয়ার শর্তটি কিন্তু খুবই সোজা। কি করে চোরটি হবে জানিস? আমরা তো দাঁড়িয়ে আছি একটা গাছের তলায়, তুই তো ভাই গাছে চাপতে জানিস। তা শোন, তুই চাপবি গাছে, আর গাছে চেপে না তুই ভালো ভালো দেখে কটা পাতা তুলবি। 26 জনের খেলা, 26টা পাতা তুলবি। তারপর যে কোনো একটা পাতায় তুই বড় বড় করে ছিদ্র করে দিবি। আচ্ছা আচ্ছা তারপর সেই পাতাটি না তুই সব পাতার সঙ্গে মিলিয়ে নিবি। আচ্ছা তাই করব। গাছ থেকে নেমে আসবি। আচ্ছা নামবো। গাছ থেকে নেমে এসে তুই চুপ করে গাছের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবি। আমরা এক এক করে সখা তোর কাছে যাব, একটা করে পাতা নেব, আবার আমাদের কাছে চলে আসবো। আর যার ভাগ্যে ওই ছিদ্রযুক্ত পাতাটি পড়বে না রে কানাই, সেই তো হবে আজকে খেলার চোর। বেশ, তাহলে আমি গাছে চাপবো। তার কথা মতো আজ গাছে চেপেছে কানাই। গাছে চেপে বড় বড় করে ছিদ্র করেছে 26টা পাতা তুলে। তার কথা মতো সব পাতা মিলিয়ে মিশে গাছ থেকে নেমে আজ নিজের জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর এক এক করে সখা আসে, একটা করে পাতা নেয়, আবার তার কাছে চলে যায়। আর এদিকে সব সখারা আজ পাতা নিয়ে নিয়েছে। তখন কানাই জিজ্ঞেস করছে, কি রে শ্রীদাম, তোর পাতাটা কেমন রে? আমারটা ভালো পাতা। আচ্ছা সুদামা, তোর পাতা? হ্যাঁ, আমারটাও ভালো। কি রে বসুদাম, তোর পাতাটা কেমন? আমারটাও ভালো। আর হলাইউথু, তোর পাতা? তাহলে আজ এক এক করে সকলকে জিজ্ঞেস করেছে তোর পাতা কেমন। সকলে বলেছে আমার পাতা ভালো। আর যেই নামাগো সকলে ভালো ভালো পাতা বলেছে, তখন কানাই আজ মনে মনে চিন্তা করছে,
সবাই যখন বলছে ভালো, বলছে ভালো, তার মানে তো হয়েই গেল। তার মানে তো হয়েই গেল। আরে যেই নাবা কই বলে নিজের পাতাটা দেখতে যাবে, দেখে তো অবাক অবাক হয়ে বলছি, মা কি হলো? আজ নিজের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতাটি পেয়ে গেলাম আমি। আর এটা দেখে আজ খুব তৎক্ষণাৎ বক্ষ মাঝে। আরে ও কানাই, কি রে? আরে লুকোচ্ছিস কি? আরে পাতা লুকোচ্ছে। আরে তোর পাতাটা দেখা। আরে তোদের গুলো আগে বারবার করে দেখ। তুই তো একে একে সকলের পাতা দেখলি, তা আমাদের সকলেই যখন ভালো পাতা, তাহলে তুই নিশ্চয়ই ছিদ্রযুক্ত পাতা এ পেয়েছিস। না রে, আমি কোনো ছিদ্রযুক্ত পাতা পাইনি, আমিও ভালো পাতা পেয়েছি রে। আরে চালাকি না করে চতুরের শিরোমণি, তুই তোর পাতাটা দেখা। আগে তোদের গুলো ভালো করে দেখ। আরে বললাম না, তুই একে একে সকলের পাতা দেখলি, সকলেরই যখন ভালো পাতা, তাহলে তোর ভাগ্যে জুটেছে ছিদ্রযুক্ত পাতা। যেই নামাগো বলেছে তোর ভাগ্যে ছিদ্রযুক্ত পাতাটি পড়েছে, এইভাবে আজ তর্ক বিতর্ক করছে। তখন সব সখাগণ একসঙ্গে হয়ে জোট বেঁধে আজ কানাইয়ের কাছ থেকে ছিদ্রযুক্ত পাতাটি, আরে যেই নামাগো কেড়ে নিয়েছে, তখনও বলছে, ওগো সখাগণ দেখো দেখো, আজকে খেলার সুদামা হলো, আজকে খেলার কৃষ্ণ হলো চোর চোর চোর। যেই নামাগো চোর চোর বলেছে, তখনও বলছে, আমি চোর? হ্যাঁ তুই চোর। আমি চোর? হ্যাঁ রে তুই চোর। তখন সুদামা বলছে, তুই বিনে চোর কে হবে ভাই? 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 তন্তরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? রোজ গোপের বসন চোরা। তুই বিনে চোর কে হবে ভাই? যেই না বলেছে, তখন বলছে, ওরে থাম থাম, চোর চোর বলিস না রে। আচ্ছা তোরা যে আমায় এত চোর চোর করছিস, তবে একটা প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্ন ভাই? তবে শোন শোন। আচ্ছা ভাই, আমি যখন ব্রজের ঘরে ঘরে ননি মাখন চুরি করি, সেগুলো আমি একা খাই না, তোদেরকে দিই। আরে আমরাও খাই। তাহলে আমি একা খাই না, তোদেরকেও দিই। আর আমি নিজের চুরি করা ধন চুরি করে খেয়ে যদি চোর হই, তাহলে অন্যের চুরি করা ধন যে তোরা ভোগ করছিস, তাহলে তোরা যে মহা ডাকাত রে ভাই। হরি বল হরি বল। যেই না এমন বলেছে, তখন সুদামা বলছে, ওরে শোন শোন কানাই, তোর মুখের বচনের সঙ্গে আমরা পারবো না। তুই যে চতুরের শিরোমণি রে, তোর সঙ্গে আমরা কেউ পারবো না। আজ খেলার নিয়ম আছে, যে হবে চোর সে আজ সকলকে কাঁধে নেবে। তাই আজ কথা মতো সময় বিলম্ব না করে আজ আমাদেরকে তুই কাঁধে চাপাবি। ওরে সুদামা রে, সকলকে তো আমি একসঙ্গে কাঁধে চাপাতে পারবো না, তাহলে আজ যে আমার কাঁধ আর কাঁধ রইবে না রে। আরে শোন শোন, সকলকে নিতে হবে না একসঙ্গে, এক এক করে নিবি। আচ্ছা বেশ, তা হ্যাঁ রে, আমার কাঁধে আজ প্রথমে কে চাপবে রে? প্রথমে? হ্যাঁ বল বল। প্রথমে কাঁধে চাপবে হ্যাঁ বল। সুদামা। যেই নামাগো সুদামা বলেছে, তখন সুদামা বলছে, ওরে সুদামা ভালো করে চাপ রে, পুড়ে টুড়ে দিস না যেন। সুদামাকে আজ ধরেছে, সুদামা আজ কাঁধে চেপেছে কৃষ্ণের। তখন কি হয়েছে জানেন? কৃষ্ণ এবং সুদামার কাঁধে চেপে তখন কৃষ্ণ বৃন্দাবনের পথে পথে সুদামাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কেমন করে জানেন? সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামা রে, প্রাণ কানাই, প্রিয় ভক্ত পরম সখা সুদামাকে কাঁধে লয়ে চলে যাই।
ভক্ত বাঞ্ছা পূরণ করার লাগি সুদামাকে কাঁধে লয়ে চলে যাই সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল উপনীত হলো এসে পক্কয়াম্র তলে উপনীত হলো। তখন পক্ক আম্র বৃক্ষতলে যেই না উপনীত হয়েছে, তখন কানাইকে সুদামা বলছে, দেখ 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 কত সুন্দর পাকা পাকা। বলছে গাছের আম গাছে আছে, তাতে তোর কি আর আমারই কি? বলছে না রে কানাই, গাছের আম গাছে তো আছে, দেখ দেখ গাছে কত পাকা পাকা আম। আর সেই আমে যদি একবার তোর অধরামৃত লেগে যায় না রে কানাই, তাহলে সেই পক্ক আমরা না জানি আরো কত মিষ্টি হয়ে যাবে। বাবা তাহলে তোর ফন্দিটা কি? তাহলে শোন শোন, গাছে কত আম রে, গাছে কত আম রে, গাছে কত আম রে, একবার দাদা রে দাদা রে, গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে। যেই না বলেছে গাছের আম গাছে আছে, তাতে তোর কি আর আম? আরে না না, গাছের আম গাছে আছে, শোন শোন, গাছের আম গাছে আছে, সেই আম তুই খাবি আর আমি খাবো, দাঁড়া রে দাঁড়া রে, তুই খাবি আর আমি খাবো, দাদা রে দাদা রে, তুই খাবি আর আমি খাবো, দাঁড়া রে দাঁড়া রে, তুই খাবি আর আমি খাবো, দাঁড়া রে দাঁড়া রে। তখনও বলেছে বেশ বেশ, তাহলে শোন, এখানে আমি আর তুই ছাড়া তো কেউ নেই, তাহলে শোন শোন, আমি না তোর কান থেকে কয়েকটা মিষ্টি মিষ্টি আম পারবো, তারপর সেই আম তোকে আমি ভোগ দেব, তারপর সেই একটু ফল আমি প্রসাদ রূপে গ্রহণ করব। বেশ বেশ, তাহলে তাই হবে, পার তুই আম। আমি আজ তোকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আজ কাঁধে চেপে সুদামা অনেকগুলো ভালো ভালো দেখে পাকা আম পেরেছি, কিন্তু হলো কি জানেন, সেই আমগুলো আজ ভগবান কৃষ্ণকে না দিয়ে আজ নিজেই খেতে শুরু করেছে। আর যেই না দেখেছে, তখন কানাই বলছে, বাবা বাহ, তুই বললি প্রথমে আমাকে দিবি ভোগ, তারপরে তুই প্রসাদ রূপে গ্রহণ করবি, তা তো কিছুই হলো না, নিজেই খেতে শুরু করেছিস। ওরে কি করছিস রে? আরে শোন কানাই, শোন শোন, ঘর থেকে যখন ননি মাখন আনি, সেগুলো তো প্রথমে তোকেই দিই রে, কিন্তু জানিস, আমরা জানি যে তোর মামা কংস তোকে নিধন করার জন্য কত কিনা ব্যবস্থা নিয়েছে। অজাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, হাই প্রোফাইল পুতনাকে পাঠাতেও বাদ রাখেনি। আর তোর মামা যদি ফোন দিয়েতে এই মিষ্টি মিষ্টি আমি বিষ মাখিয়ে রাখি, আর সেই বিষ মাখানো ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, তখন মা যশোদা যদি আমাদের জিজ্ঞেস করে আমাদের কানাই কোথায়, আমার কানাই কোথায়, তখন আমরা কি জবাব দেব রে? তোমার কানাই আর বেঁচে নেই। শোন রে কানাই, যদি আমাদের এই বিষ মাখানো ফলে কি কিছু হয়, যদি আমরা মারা যাই, তার জন্য যে তুই আছিস,
কিন্তু সেই বিষ মাখানো ফল খেয়ে যদি তোর একবার কিছু হয়ে যায় তাহলে যে আমরা কিছু করতে পারবো না রে। তাই শোন শোন, আমি যে খেয়ে দেখলাম এতে কোনো বিষ টিষ নেই তো। নে নে ভাই, এতে কোনো বিষ নেই, এবার তুই গ্রহণ কর। আর যেই না আমাকে গ্রহণ করতে বলেছে গ্রহণ করেই যায়। গ্রহণ করতে এত ভালো লাগছে, মিষ্টি মিষ্টি ফল কত ভালো লাগে বলুন তো খেতে, তাই খুব আনন্দ সহকারে খাচ্ছে। তখন সুদামা বলছে, ওরে শোন শোন, এত এত আনন্দ সহকারে খেয়ে নিচ্ছিস, আমাদের জন্য কিছুটা রাখ। কেন রে তোদের জন্য কেন রাখবো? জানিস কানাই, তোর একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই রে, একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই, একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই, একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই, আশা করে আছি বসে ওরে কানাই রে। বড় আশা করে বসে আছি তোর প্রসাদ পাব বলে, সব আমটা তুই খেয়ে দিস না কানাই, কানাই বড় আশা করে আছি বসে, আশা করে আছি বড় আশা বড় আশা করে আছি বসে, তোর প্রসাদ পাই রে, একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই, একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই। যেই না বলেছে বেশ বেশ ঠিক আছে, তাহলে তোদের জন্য কিছুটা রেখে দেব। এইভাবে মাগো তাদের কিন্তু লীলা চলতে থাকে। তা হ্যাঁ গো মায়েরা, লীলা করলে হবে, পড়াশোনাও তো করতে হবে। তাই কৃষ্ণ শিক্ষা অর্জন করবেন বলে কাশীধামের সন্নিকটে গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে গিয়েছেন। কি করবেন বলে? না শিক্ষা অর্জন করবেন বলে। সবাই চলে গিয়েছে, কৃষ্ণ বলরাম সুদামার কাছে কেউ নেই। তাই সুদামা কৃষ্ণ বিহনে পাগল হয়ে গিয়েছে, তাই কৃষ্ণকে দেখতে পায় না, সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ করে। তাই কি বলছে জানেন? ওরে আমার ব্রজের কানরে ওর দুঃখে তুই রাজা ওরে ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা তারকাপুরে, ব্রজের কানরে তুই রাজা ওরে ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা তারকাপুরে, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানাই, আর কি ফিরে
কানাই রে একবারে ফিরে আয়, বাঁচতে পারবো না রে। ওরে আমার ব্রজের কানাই আর কি ফিরে আসবি না বৃন্দাবনে কানাই। আর কি ফিরে আসবি না ভাই ওরে কানাই, বৃন্দাবনে দুঃখে তুই রাজা দারুণ। ওরে ব্রজের কানুরে কানুরে ওরে দুঃখে তুই রাজা দারোগা ওরে দুঃখে তুই রাজা দ্বারকাপুরে কোন দুঃখে তুই রাজা যেই না তার মা দেখেছে কৃষ্ণ বিহনে পাগল হয়ে যাচ্ছে আমাদের সুদামা, তখন বলছে ওগো স্বামী দেখো দেখো আমাদের সুদামা কেমন কৃষ্ণ বিহনে পাগল হয়ে যাচ্ছে। তাই শোনো আমি বলি কি তুমিও তাকে ওই সন্দীপুনি মুনির আশ্রমে দিয়ে দিয়ে এসো। তাই তাই কি করেছে জানেন, তাই সুদামাকে আজ তার পিতা গুরু আশ্রমে রাখতে যাচ্ছে। কেমন করে জানেন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময় মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময় গুরুদেবের জয় দান গুরুদেবের জয় দান গুরুদেবের জয় দান গুরুদেবের জয় দান জয় গুরু জয় গুরু গুরুদেবের জয় দান জয় গুরু জয় জয় গুরু গুরুদেবের জয় দান তাই গুরু আশ্রমে আসছে। তা আচ্ছা মায়েরা আমি বুঝতে পারছি আপনারা হয়তো ঝিমিয়ে যাচ্ছেন, ঘুম পাচ্ছে, তাই না মাগো? চলুন তাহলে একটা ছোট্ট ভজন হয়ে যাক এই ক্লান্তি দূর করার জন্য। চলুন সকলে মিলে আনন্দ করতে করতে আনন্দ করুন, দুটি বাহু তুলুন, দেখবেন সব ঘুম সব ক্লান্তি এক নিমেষের জন্য দূরে ছড়ে যাবে। দুটি বাহু তুলতে হবে কিন্তু। চলুন জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম রাস বিহারী বংশীহারী যশোদার নয়নমণি রসবিহারী বংশীধারী যশোদার নয়নমণি রাস বিহারী বংশীহারী যশোদার নয়নমণি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল হে গোপাল
গোপাল গোপাল গোপাল গোপাল কৃষ্ণ কনাইয়া শ্যামল সুন্দর সে গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর गोपाल 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 कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम श्यामल सुंदर श्याम তুমি রাস বিহারী তুমি বংশীধারী তুমি মা যশোদার নয়ন মণি গোপাল 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 কৃষ্ণ কনৈয়া শ্যামল সুন্দর শ্যাম गोपाल 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 कृष्ण कन्हैया श्यामल सुंदर श्याम শ্যামল সুন্দর শ্যাম श्यामल सुंदर श्याम শ্যামল সুন্দর কি গো মায়েরা, ভালো লাগলো তো? চলুন তাহলে এবারে মনোযোগ দিয়ে লীলাটি শ্রবণ করুন। তাই তাই সুদামাকে তার পিতা গৃহে রাখতে দিয়েছেন। হরে কৃষ্ণ, জানি তাই